নোভেল নোটের অনন্য আয়োজনে তোমাদের স্বাগতম। যারা তোমরা এইচএসসি 24 বছর পরীক্ষার্থী রয়েছো, তাদের মধ্যে এই মুহূর্তে মানসিকভাবে তোমরা অনেকে ভেঙে পড়েছো, অনেকে তোমাদের পড়াশোনাকে গুছিয়ে নিতে পারছো না। তবে এই মুহূর্তে তোমার যেগুলো করণীয় রয়েছে সেগুলো যদি ভালোভাবে করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার যে পরবর্তী এক্সামগুলো হবে বা দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তোমার যে পরীক্ষাগুলো হবে সেখানে ইনশাআল্লাহ তুমি ভালো করবে। তাহলে চলো, তুমি হয়তোবা যে 7টে পয়েন্ট দিয়েছি দেখে তুমি বুঝে যাবা। তারপর আমি বলবো যে আমি বলি, একটু বিস্তারিত বলি, তুমি জাস্ট শোনো। তোমার হাতে এই মতো সময় রয়েছে। অন্য ভিডিওর বাইরে গিয়ে যে তথাকথিত যে এন্টারটেনমেন্ট রয়েছে সেগুলোর বাইরে এসে জাস্ট এগুলো একটু ধারণ করার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার যে পরীক্ষাটি সেটা ভালো হবে। দেখো, যে তোমার এই মুহূর্তে করণীয়টা কি? এসএসসি 24 বছর শিক্ষার্থীদের এই মতো করণীয়টা কি? প্রথম যে করণীয় আমি বলবো সেটা হচ্ছে তোমার পরবর্তী যে বিষয়গুলোর পরীক্ষা রয়েছে তার প্রস্তুতি নেওয়া। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে তুমি হয়তোবা পড়াশোনা করতে চাচ্ছ না, যে হয়তোবা আবার কয়েকদিন বন্ধ দিতে পারে, কোনো একটা পরীক্ষা নাও হতে পারে, এইরকম ধারণা তোমার মধ্যে থাকতে পারে। তবে আমি বলব যে দেখো, থাকতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। তবে যে নির্দেশনা সরকার দিয়েছে তার পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, আমি যদি ভুল না করে থাকি যে 1লা আগস্ট পর্যন্ত সব পরীক্ষা বন্ধ। যদি 1লা আগস্ট পর্যন্ত বন্ধ হয়ে থাকে, এর পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে তোমাদের, জাস্ট সেগুলোর কি করবা, সেগুলোর প্রস্তুতি নেবা। কেননা এগুলো পরীক্ষা শেষ হবার পরে তোমাদের আবার নতুন একটি রুটিন দিবে। সেই রুটিন অনুসারে কিন্তু তোমাদের আবার এক্সাম হবে। সো যখন নতুন রুটিন দিবে সেই অনুযায়ী তখন পড়াশোনা করবা। এখন কাজ হচ্ছে তোমার যে পরবর্তী এক্সাম গুলো রয়েছে এর জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া। এরপর যে বিষয়টি বলবো তা হচ্ছে সব পড়া না পড়ে নোট বা গাইড থেকে পড়া। তুমি 2 বছরে বা 2 বছরের কম সময় তোমরা পেয়েছো আমি জানি। সেখানে তুমি পুরো বই পড়তে যাবে না। যে বিষয়টি পড়বা এর পুরো বই না পড়ে জাস্ট ওই বইটি থেকে তুমি যে 2 বছর সময় পেয়েছিলাম, এই 2 বছরে কি কি নোট করেছো বা কোন গায়ে থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বা কোনো ভাইয়া বা আপুর কাছে তুমি পড়েছো, অথবা কোনো একজন মেন্টরের সান্নিধ্যে ছিলা, অথবা কোনো কোচিং সেন্টারে তুমি ছিলাম, সেখানে যে নোটগুলো দিয়েছে বা তুমি যে নোটগুলো করেছো, এবং শিক্ষক যেগুলো কোশ্চেন বেশি করে পড়তে বলেছে, জাস্ট সেগুলো এই সময় পড়ো। সেগুলো কি করো, এই সময়ে পড়ো। তাহলে ইনশাআল্লাহ তোমার যে মেন্টাল ভাবে তুমি যে হতাশার মধ্যে রয়েছে তা অনেক অংশ কেটে যাবে। সো সব পড়া না পড়ে জাস্ট নোট বা গাইড পড়া, ভাই আপুদের নির্দেশনা ফলো করা, অথবা তুমি যে মেন্টরের কাছে ছিলা তার যে কোশ্চেন গুলো দিয়েছে সেগুলো বারবার দেখা। কেননা আমি যখন এসএসসি তে ছিলাম, আমার মেন্টর বলেছে যে এগুলো কোশ্চেন আসবে বা এটাই আসবে। তিনি এইভাবেই বলেছিল যে এই কোশ্চেনটি আসবে। সো জাস্ট তিনি সিলেক্ট করে দিয়েছিল এই কয়টি কোশ্চেন পড়ে যাবা, তুমি হুবহুব কমন পেয়ে যাবা। আমারও তো এসএসসি বেস খুব বেশি না, তোমাদের চেয়ে আমি 2-3 বছরের সিনিয়র। সো আমি বলবো যে এগুলো কি, এগুলো জাস্ট একটু পড়াশোনা করো। এরপরে হচ্ছে 3 নাম্বার যে বিষয়টি বলবো তা হচ্ছে স্বাভাবিক রুটিন অনুসারে পড়বে। বেশি রাত জাগবে না বা বেশি রাত না জাগা। এর কারণ হচ্ছে কি, তোমরা এই মুহূর্তে অনেকে আবার দিনের মধ্যে পড়াশোনা করো না, জাস্ট অনেক রাত পর্যন্ত জাগো। হয়তোবা তুমি মোবাইলটি ফেসবুকে ঢোকো, ইউটিউবে ঢোকো, বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলোতে ঢুকে জাস্ট তুমি তথ্য নাও যে আমার এক্সামের কি হবে, এইগুলো না নিয়ে কি করবে, বেশি রাত জাগবা না তুমি। স্বাভাবিক যে রুটিনটা রয়েছে বা গত 2 বছর যে রুটিনটা তুমি ফলো করেছিলে, তো সেই রুটিনটাই তুমি ফলো করো। সেই রুটিনটা ফলো করে ইনশাল্লাহ তোমার যে শারীরিকভাবে একটা অসুস্থ হওয়ার বিষয় আসে, তাহলে সেটা হবে না। কেন, স্বাভাবিক যে রুটিন রয়েছে সেটা যদি পরিবর্তন করো, এরপরে কিন্তু অসুস্থতার মধ্যে তুমি ডুবে যেতে পারো। আর অসুস্থ হলে পরবর্তী এক্সামে তোমার এর একটি আহ, প্রতিফল দেখা যেতে পারে, যে তুমি এখন কি করছো তার প্রতিফল হিসেবে তখন দেখা যাবে। এর জন্য বেশি রাত জাগবে না, স্বাভাবিক রুটিন যেটা রয়েছে তোমার সেই রুটিনটি ফলো করবে। এরপর 4 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বাসায় প্রতিদিন 30 মিনিট করে লেখার অভ্যাস করা। যেহেতু তোমার হাতে কিছু সময় তুমি পেয়েছো
পরীক্ষার হলে প্রথম পরীক্ষাটা তুমি দিয়েই বুঝতে পেরেছো যে তোমার লেখার স্পিডটা কেমন। এর জন্য বলবো বাসায় প্রতিদিন যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে 30 মিনিট করে হাতে হাতে লেখার অভ্যাস করতে হবে। তাহলে পরবর্তী এক্সাম গুলোতে যে আর ঝামেলা পোহাতে হবে না। কেননা এক্সাম হলে গিয়ে কিন্তু হাতের স্পিডটা শেষ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট দিকের কোশ্চেন গুলো এমন ভাবে লেখে স্টুডেন্ট যেন বোঝা যায় না। তো কেয়ারফুল এখানে তোমাদের হতে হবে। হাতের লেখা যার যত ভালো হবে তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, তা হচ্ছে অ্যাডমিশন টেস্ট এর ব্যাপারে ভাবা। যে অ্যাডমিশন টেস্টের ব্যাপারে কেন ভাবতে হবে? তুমি তো এইচএসসি স্টুডেন্ট, এই মুহূর্তে এমনি অনেক হতাশার মধ্যে কাটাতেছো, ভালো কথা। তবে আমি যা বলছি তা হচ্ছে অ্যাডমিশন নিয়ে জাস্ট একটু ফোকাস করবা যে অ্যাডমিশন তুমি দিবা কি দিবা না, তুমি দিবা কি দিবা না, এই বিষয়টি নিয়ে তোমাকে ভাবতে হবে। অ্যাডমিশন টেস্ট তুমি দিবা কি দিবা না, তুমি দিয়ে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে দিবে নির্দিষ্ট করে লক্ষ্য সিলেক্ট করো যে আমি এখানে পরীক্ষা দেব। জাস্ট এটা কি করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। যদি না করো হয়তো বা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চায়, যদি তোমাদের এক্সামটা টাইম ডিউরেশনটা একটু কমিয়ে দেয়, বিশ্ববিদ্যালয়গুলোর যে ডিউরেশনটা একটু কমিয়ে দেয়, তখন কি হবে? তখন তো সেই সময় গিয়ে ভাবার সময়টা তোমার থাকবে না। এর জন্য যত দ্রুত পারো অ্যাডমিশন টেস্ট কোন কোন বিশ্ববিদ্যালয়ে দিবা এগুলো ভাবো। যদি তুমি সায়েন্সে হয়ে থাকো, অনেকে আবার সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করতে চায়, মানবিকে আসতে চায়। আবার যারা মানবিকে রয়েছে তারা তো মানবিকেই পরীক্ষা দিবে। জাস্ট এই বিষয়গুলো কি করবা, এই বিষয়গুলো একটু লক্ষ্য করবা যে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবে, কোন বিষয়গুলোতে পরীক্ষা দিবা। আর অ্যাডমিশন টেস্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি নোভেলটেই পেয়ে যাবা ইনশাআল্লাহ। ইংরেজি অংশে শুধুমাত্র ইংরেজি অংশের যে প্রস্তুতিটা সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবা। আশা করছি অ্যাডমিশন টেস্ট নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট বলবো আমি, কেননা তোমরাই এটা সিলেক্ট করবে যে বেস্ট কোনটা আর গুড কোনটা। সবচেয়ে বেস্ট সার্ভিস তোমরা এখান থেকে পাবো সম্পূর্ণ ফ্রিতে। এরপরে দেখো যে প্রত্যেক বিষয়কে সুন্দরভাবে বারবার রিভিশন দেওয়া। প্রত্যেক বিষয়কে কি সুন্দরভাবে বারবার রিভিশন দেওয়া। যে বিষয়টি পড়তে হচ্ছে মাশাআল্লাহ, এরপরে কি করবে, এরপরে হচ্ছে সেই বিষয়টিকে রিভিশন বারবার দেবা, মনোযোগ সহকারে পড়বা। কেননা যত বেশি তুমি রিভিশন দিবা তত বেশি তোমার মনে থাকবে। আর যত কম রিভিশন দিবা তত কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। কেননা পরীক্ষার হলে গিয়ে জানা বিষয়টি অজানা হয়ে যায়। যেমন একটি ফানি তোমাদের মিম হয়েছিল, সেটা হচ্ছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এই মিমটা তোমরা সকলেই দেখেছো যে গাছের পাতা সবুজ। তখন জিজ্ঞেস তাকে বললো কি যে গাছের পাতা সবুজ, এটা তো সকলেই জানে। আবার তখন সে অ্যান্সার করলো যে পরীক্ষার হলে সবকিছু সাদা সাদা মনে হয়। জাস্ট এই বিষয়টি যে পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু তুমি পারবে, পরীক্ষার হল থেকে বের হয়ে মনে করবে তুমি আমি সবকিছুই পারি, বাট পরীক্ষার হলে গিয়ে তুমি লিখতে পারবে না, এমন জন্য দুর্ভাগ্য তোমার না হয়। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে মানসিকভাবে দৃঢ় হওয়া। মানসিকভাবে তোমাকে দৃঢ় হতে হবে, কেননা দেশের যে পরিস্থিতি সেখানে হয়তো বা মানসিকভাবে ভেঙে পড়তে পারো, আম, হতাশার মধ্যে ডুবে যেতে পারো। তবে আমি বলবো এগুলো তেমন কিছুই না। জাস্ট মানসিকভাবে যদি দৃঢ় হও যে আমি এইচএসসি এক্সামে ভালো রেজাল্ট করবো, এরপরে অ্যাডমিশন টেস্ট দেবো, মেডিকেলে পড়তে পারো, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে পারো, এরপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারো। আর যাদের সামর্থ্য রয়েছে তারা তো অ্যাডমিশন টেস্ট না দিয়ে আইএলটিএস করে বিদেশে চলে যাবে, ওদের বিষয়টি এখানে আসবে না। তবে মানসিকভাবে যা কিছু হবে, দেশের প্রেক্ষাপটে যা কিছু হবে সবকিছু মেনে নাও। কেননা তোমার হাতে তো কোনো কিছু নেই, তুমি তো চিন্তা করে লাভ কি? তোমার হাতে তো কোনো কিছু নেই। জাস্ট আর তুমি চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারবে না। যেহেতু তুমি পরিবর্তন করতে পারবে না, সেহেতু তোমাকে মেনে নিতে হবে। আর যত দ্রুত সম্ভব মেনে নিতে পারবে, তত দ্রুত তুমি মানসিকভাবে আহ সুস্থ সবল থাকতে পারবে। যে আমার তখন আর কোনো হতাশা কাজ করবে না যখন আমি সকল বিষয়কে মেনে নেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, নভিল রোডের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।